তো হ্যালো এভরিওয়ান, আজকে আর আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করছি। তোমরা তো প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো যে আমাদের একজন বাঙালি অ্যাক্টর, প্রত্যেকে চেনো তোমরা, যে মিঠুন চক্রবর্তী, একজন সম্মানীয় অ্যাক্টর। তিনি কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন। কি এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, কেন এই মিঠুন চক্রবর্তীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো, এবং সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব যে তার যে সিনেমা জগতে তার অবদান কত, এবং তার একটা সিনেমা এবং তার ফ্যানেরা কিভাবে ইন্ডিয়ার সঙ্গে সোভিয়েত ইউনিয়ন এবং চায়না এবং সমস্ত একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক তৈরি করেছিল। এবং সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখে নেব যে চায়না এবং সোভিয়েতে বর্তমানে যে রাশিয়া রয়েছে, সেই রাশিয়াতে কতটা বলিউড ইম্প্যাক্ট করতো বা করছে, সেগুলো নিয়ে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করবো। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো আমাদের দেখো লক্ষ্য শুধুমাত্র নিউজ নয়, নিউজের পাশাপাশি সেখান থেকে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমরা জানতে পারবো, সেগুলো আমাদের জানার একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তো চলো আজকে আমরা আমাদের চলে যাই যে আমাদের ইম্পর্টেন্ট যে নিউজটা রয়েছে এবং সেই নিউজ থেকে আমরা কি কি জানতে পারছি সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রত্যেকে থাম্বনেল দেখেছো যে মিঠুন চক্রবর্তী, প্রত্যেকেই চেনো তোমরা। মিঠুন চক্রবর্তীকে কি করা হয়েছে, তাকে হলো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো তো মনে একটা আমাদের প্রশ্ন আসতেই পারে যে এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হয়, কে এই দাদা সাহেব ফালকে ছিলেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছে, এটা ইন্ডিয়ার সব থেকে হায়েস্ট অ্যাওয়ার্ড বলা যেতে পারে, যেটা হলো ইন্ডিয়ান সিনেমার ফিল্ডে যে অ্যাওয়ার্ড দেওয়া হয় তার সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড হলো কি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। আর এটা কারা রিপ্রেজেন্ট করে, কারা প্রেজেন্ট করে এই অ্যাওয়ার্ডটা দেয়, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেরেমনি যখন হয়, এবং ডিরেক্টর কাদের দ্বারা, ডিরেক্টর অফ ফিল্ম ফেস্টিভ্যাল যেটা রয়েছে আমাদের, ডিএফএফআই যেটা আমাদের রয়েছে, তারাই কিন্তু কি করে, আমাদের যে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং যারা রয়েছে তারাই সেট আপ করে, এবং তারা এই কি করা হয়, ন্যাশনাল এই অ্যাওয়ার্ডটা অর্থাৎ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা এইটা কিন্তু তারা দিয়ে থাকে। এটা কখন দেওয়া হয়, এটা এবং কাদের দেওয়া হয়, এটা তাদেরকেই দেওয়া হয় যারা হলো এই ফিল্ম জগতে অর্থাৎ ইন্ডিয়ান ফিল্ম জগতের সমৃদ্ধি এবং সঙ্গে সঙ্গে তাদের যে আউটস্ট্যান্ডিং একটা কন্ট্রিবিউশন, অবদান যেটা রেখে গেছেন, যারা রাখছেন তাদেরকে এই অ্যাওয়ার্ড গুলো কিন্তু প্রোভাইড করা হয়। তো প্রশ্ন একটা আমাদের চলে আসে, যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ক্ষেত্রেও আমাদের জানা খুবই দরকার, যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এটা কেন দেওয়া হয় এবং কে কে দাদা সাহেব ফালকে ছিলেন। দেখো, দাদা সাহেব ফালকে যিনি রয়েছেন তাকে কি বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয়। কেন বলা হয়, ইনিই ছিলেন প্রথম ডিরেক্টর আমাদের ইন্ডিয়াতে, যিনি হলো কি রয়েছে একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম তৈরি করেছিল, যার নাম কি ছিল, রাজা হরিশ্চন্দ্র। তো এটাও একটা ইম্পর্টেন্ট যে প্রথম আমাদের ফুল লেন্থ ফিচার ফিল্ম কি ছিল, রাজা হরিশ্চন্দ্র। এবং এটা কত সালে করা হয়েছিল, এটাকে ডিরেক্টেড করেছিলেন কে, আমাদের যে দাদা সাহেব ফালকে আছেন ইনি ডিরেক্টেড করেছিলেন, এবং 1913 সালে এটা কিন্তু কি করা হয়েছিল, রিলিজ করা হয়েছিল, ঠিক আছে। এবং তার যে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তার যে অবদান, সেই কারণেই কিন্তু মনে রাখার জন্য আমরা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা রয়েছে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন দাদা সাহেব ফালকে, এবং এই যে অ্যাওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই অ্যাওয়ার্ডটাই হলো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ডটা কখন দেওয়া হয়, দেখো এটা প্রথম দেওয়া হয়, আমাদের প্রথম দেওয়া হয়েছিল 1969 সালে, এটা প্রথম দেওয়া হয়েছিল। কি কারণে, দাদা সাহেব ফালকে যে রয়েছে তাকে সম্মান জানানোর জন্য, এবং সঙ্গে সঙ্গে যারা তাদের যে এই যে তার যে অবদান এই ইন্ডিয়ান সিনেমাতে, সেইটাকে আমাদের স্মরণীয় করে রাখার জন্য এটা দেওয়া হয়। এবং এই অ্যাওয়ার্ডে কি কি দেওয়া হয়, এই অ্যাওয়ার্ডে একটা গোল্ডেন লোটাস, একটা কি দেওয়া হয়, একটা মেডেল দেওয়া হয়, সঙ্গে একটা শাল দেওয়া হয়, এবং ক্যাশ প্রাইজ হিসাবে কিন্তু কি দেওয়া হয়, 10 লাখ টাকা অর্থাৎ প্রায় $12,000 কিন্তু সেখানে দেওয়া হয়। এবং এটা কি হয়, এটা হলো কমিটি দ্বারা সিলেক্ট করা হয় যে কাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, এবং ফিল্ম জগতে তার অবদান কতটা রয়েছে সেটা দেখে। তো চলো, আজকে আমরা তো এটা নিয়ে আলোচনা করলাম। এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মিঠুন চক্রবর্তী, তিনি কিন্তু অ্যাওয়ার্ডটা কি গ্রহণ করছেন আমাদের রাষ্ট্রপতির কাছ থেকে, ঠিক আছে।
তো চলো আজকে আমরা দেখে নিই যে এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড মিঠুন চক্রবর্তীকে কেন দেওয়া হয়েছে এবং সিনেমা জগতে তার অবদান কতটা সেটা। দেখো, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এই যে দেওয়া রয়েছে, এর একটা কারণ কি? এর একটা কারণ কিন্তু যে মিঠুন চক্রবর্তী যিনি রয়েছেন তিনি কিন্তু কি আমাদের এই বলিউডের যে সিনেমা যেটা রয়েছে সেই সিনেমা জগতে শুধু ইন্ডিয়ায় নয়, ইন্ডিয়ার বাইরেও কিন্তু তিনি কি অনেকটাই কিন্তু পপুলার, অনেক পপুলার, এবং তার ডাই হার্ড ফ্যান রয়েছে। যেমন সোভিয়েত ইউনিয়নে, বিশেষ করে 80-র দশকে যে সোভিয়েত ইউনিয়নে যে বলিউড যে ইম্প্যাক্ট করেছিল, বলিউডে যে ছড়িয়ে গেছিল, তার পিছনে সব থেকে বড় অবদান কার আছে? মানে অন্যতম অবদান কিন্তু মিঠুন চক্রবর্তী রয়েছে। তো এইটা কি, এই যে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এইটা কি, এইটা হলো ডিসকো ড্যান্সার সিনেমার একটা চিত্র, তোমরা প্রত্যেকে দেখেছো। এবারে কি এই মিঠুন চক্রবর্তী কে? এখন বর্তমানে উনি 74 বছর বয়সী মিঠুন চক্রবর্তী, উনি সঙ্গে সঙ্গে একজন বিজেপির কিন্তু একজন পলিটিশিয়ানও বলা যেতে পারে, ঠিক আছে। তাকে 30শে সেপ্টেম্বর এই অ্যাওয়ার্ডটা দেওয়া রয়েছে, এবং দিয়েছে কারা এটা আমরা আগে আলোচনা করলাম, তার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন এবং গ্রোথের জন্য এবং ইন্ডিয়ান সিনেমায় তার ডেভেলপমেন্টের জন্য কিন্তু তিনি এইটা তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাকে এইটা দেওয়ার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে টুইটারে কিন্তু পোস্ট করে তাকে একজন কালচারাল সাংস্কৃতিক আইকন হিসাবে এবং জেনারেশন ধরে তার যে ভার্সাটাইল একটা পারফরমেন্স রয়েছে, অতুলনীয় পারফরমেন্স, সেগুলোর জন্য নিয়ে কিন্তু প্রশংসা করেছেন কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দেখো, এই যে সোভিয়েত ইউনিয়নে আমরা দুটো জিনিস যেখানে দেখবো, দেখো আই এম এ ডিস্কো ডান্সার এটা কিভাবে ছড়িয়ে পড়েছিল, একটা প্রশ্ন আসে যে আমরা মিঠুন চক্রবর্তী বললেই কিন্তু এইটা চলে আসে যে মিঠুন চক্রবর্তী আই এম ডিস্কো ড্যান্সের যে সিনেমাটা রয়েছে, এই ডিস্কো ড্যান্সের সিনেমাটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা কি বিশাল নাম করেছিল সেই টাইমে। তো চলো আগে প্রথম আমরা দেখে নিই যে মিঠুন চক্রবর্তী সম্পর্কে আরো কিছু আমরা জেনে নিই। প্রথম দেখো, মিঠুন চক্রবর্তী ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তিনি একমাত্র কি লিড অ্যাক্টর যাকে বলা যায় 1976 সালে তার প্রথম ডেবিউ ফিল্মে মৃগয়া, যেটা ছিল মৃণাল সেনের মৃগয়া যে সিনেমাটা রয়েছে, সেই সিনেমাটার জন্য কিন্তু তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ফার্স্ট কোন লিড অ্যাক্টর রয়েছে যে তার ডেবিউ ফিল্মে কিন্তু কি হয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এরপর কি আসে? এরপর তার লাইফে আসে এই ডিস্কো ড্যান্সার যে সিনেমাটা রয়েছে, সেই ডিস্কো ড্যান্সার সিনেমাটাই হলো কি 1982 সালে, ঠিক আছে। এর মাঝে কি, এর মাঝে তার লাইফে কিন্তু অনেক চড়াই উতরাই এসেছে, অনেক ফ্লপ এইভাবে চলছিল, কিন্তু ডিস্কো ড্যান্সার তার লাইফটাকে পুরো ঘুরিয়ে দেয়। 1982 সালে বি সুভাষের যে ডিস্কো ড্যান্সার রয়েছে সেইটাই কি হয়েছে, প্রথম কোনো কমার্শিয়াল সিনেমা রয়েছে যেটা কি ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি টাকা কিন্তু কি করেছিল, 100 কোটি টাকা সে কিন্তু উপার্জন, মানে উপার্জন করেছিল, ওয়ার্ল্ড ওয়াইড আয় করেছিল এই ফিল্মটা কিন্তু রয়েছে। এবং এই ফিল্মে তোমরা গানগুলো প্রত্যেকে জানো, বাপি লাহিড়ীর যে গানগুলো রয়েছে, জিমি জিমি, আই এম এ ডিস্কো ড্যান্সার, ওই নাচে নাচে, তারপরে ইয়াদ আ রাহা হ্যায়, এইসব তোমরা গানগুলো দেখেছো, যেগুলো কি এখনো পর্যন্ত একটা আইকনিক গান হিসাবে রয়ে গেছে। এবং সঙ্গে সঙ্গে যেগুলোকে আমরা বলতে পারি গ্রিন সং, গ্রিন এভারগ্রিন সং যেগুলোকে বলা যেতে পারে। এবার সঙ্গে সঙ্গে দেখো এই কারণ কি এই ফিল্মটা এতটা কিভাবে ইম্প্যাক্ট করলো, এটা একটা প্রশ্ন চলে আসে। দেখো ডিস্কো ড্যান্সারে তখন ওই টাইমে কি ইউনাইটেড স্টেটস এ 1970-এর দিকে কিন্তু ডিস্কো জেনারেলটা এইটা চালু হয়েছিল, অর্থাৎ এই যে ডিস্কো যে ইউজ গুলো। আর এর সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তীর এই ডিস্কো ড্যান্সার আর তার এই সাউন্ড ট্র্যাক, এগুলো কি বর্তমান ইন্ডিয়ান ইউথ যেটা, সঙ্গে সঙ্গে অন্যান্য ওয়ার্ল্ডে যে ইউথদের তাদেরকে কিন্তু অনেকটা বেশি কি প্রভাবিত করেছিল। তো এবার প্রশ্ন আসে যে আমরা দেখো এটা বারেবার শুনে থাকি যে ইন্ডিয়া এবং ইউএসএসআর এর মধ্যে কিন্তু একটা খুব ভালো রিলেশন, এবং সঙ্গে শুধু এইটা নয়, এই যে বলিউডের এই সিনেমাগুলো রয়েছে, এই সিনেমাগুলোও কিন্তু রাশিয়াতে, বর্তমানে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে যেটা রাশিয়া রয়েছে, সেই রাশিয়াতে কিন্তু একটা বড় পরিমাণে আয় করে এবং খুব পপুলার এই সিনেমাগুলো। তার মধ্যে এই ডিস্কো ড্যান্সার যেটা ছিল সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য নাম সে সময় কিন্তু উপার্জন করেছিল এই সিনেমাটা, ঠিক আছে। আর এইটাই প্রথম হাইস্ট গ্রসিং ফরেন ফিল্ম ছিল, ঠিক আছে, যেটা ইউএসএসআর এর হাইস্ট গ্রসিং ফরেন ফিল্ম হিসাবে কিন্তু এই ডিসকো ড্যান্সার ছিল। আর সঙ্গে সঙ্গে এটাও শোনা যায় যে এত পরিমাণ সে সময় ভিড় হতো যে তাজিকিস্তানে একজন এই ভিড়ের কারণে কিন্তু একজন মানুষ সেই টাইমে
মারাও গেছিলেন, এই কিন্তু নিউজে আছে। তো দেখো হিস্ট্রিয়ান সুধা রাজাগোপালন যিনি রয়েছেন, তিনি তার বইতে ডিসকো ড্যান্সারকে ইন্ডিয়ান সিনেমা এবং ইন্ডিয়া এবং সোভিয়েত মুভির যে স্টাইল, যে রয়েছে, সেখানে তিনি ডিসকো ড্যান্সারকে একটা ল্যান্ডমার্ক বলেছেন, যে এটা কি একটা ল্যান্ডমার্ক তৈরি করেছিল। কারণ কি এই যে হিরো, আমাদের দেশের যে হিরো রয়েছে, তারা এই 80s দশকে কিভাবে সোভিয়েত রাশিয়াকে কাঁপিয়েছিল, তার একটা বড় উদাহরণ কিন্তু এই ডিসকো ড্যান্সার, এই সিনেমাটি। ঠিক আছে, ইউএসএ সঙ্গে শুধু এটা নয়, ইউএসএসআর এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে যে ডিপ্লোম্যাটিক যে রিলেশন, সেটাও কিন্তু এখান থেকে, এই সিনেমা থেকে বোঝা যায়। কারণ কি 1986 সালে যে ইউএসএসআর এর যখন তখনকার লিডার যে ছিলেন মিখাইল গর্বাচেভ, তিনি ইন্ডিয়াতে এসেছিলেন, এবং আমাদের ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার রয়েছেন, অর্থাৎ তখন ছিলেন রাজীব গান্ধী, তিনি কি করেছিলেন, তিনি হলো অমিতাভ বচ্চন, আমাদের আরেকজন খুবই বিখ্যাত আমাদের অ্যাক্টর। এই অমিতাভ বচ্চনকে কিন্তু তিনি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ইনি হলেন ইন্ডিয়ার সব থেকে বড় সুপারস্টার। ঠিক আছে, এর উত্তরে কি করেছিলেন এই গর্বাচেভ, অর্থাৎ মিখাইল গর্বাচেভ, অর্থাৎ রাশিয়ার সে তখনকার যে নেতা, তিনি কি বলেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে না, অমিতাভ বচ্চনকে তো তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো, কিন্তু তার মেয়ে, অর্থাৎ গর্বাচেভের যে মেয়ে রয়েছে, সে একমাত্র মিঠুন চক্রবর্তীকে চেনে। অর্থাৎ মিঠুন চক্রবর্তী তখন রাশিয়ায় তার কতটা নাম এবং তার কিভাবে তার ডাইহার্ড ফ্যান গুলো রয়েছে ছিল, তার কিন্তু একটা অন্যতম প্রমাণ, যে এই গর্বাচেভ ওনার মেয়ে কিন্তু শুধুমাত্র মিঠুন চক্রবর্তীকেই তখন ইন্ডিয়ান হিরো হিসাবে জানতো। ঠিক আছে, এবার এই ইন্ডিয়ান সিনেমা এতভাবে কিভাবে ছড়িয়ে পড়লো, এটাও একটা কিন্তু বড় প্রশ্ন আছে। দেখো সেই টাইমে কি ছিল, সে সময় এই হলিউড এবং ওয়েস্টার্ন যে ইউরোপিয়ান যে মিডিয়া ছিল, সেগুলো কোল্ড ওয়ারের কারণে কিন্তু এই সোভিয়েত ইউনিয়নে কোনোভাবেই তারা প্রকাশিত হতো না, এবং সঙ্গে সঙ্গে এই কারণেই কিন্তু আমাদের এই বলিউডের যে সিনেমাগুলো রয়েছে, তারা মনোপলিস্টিক, অর্থাৎ একাধিপত্য তারা কিন্তু সেই টাইমে একটা অর্জন করেছিল। ঠিক আছে, আর শুধু তাই নয়, এ, বলিউডে আমাদের যখন স্বাধীনতার পরও কিন্তু আমাদের দেশে যে প্রাইম মিনিস্টার অর্থাৎ জওহরলাল নেহরু, তিনিও কিন্তু সোভিয়েত ইউনিয়নে এই বাইলেটারাল কোলাবোরেশনে যেখানে রয়েছে, সেখানে কিন্তু কি বলা হয়েছে, এই ফিল্ম যেটা রয়েছে, এটাও কিন্তু একটা কালচারাল এক্সচেঞ্জের এবং কোলাবোরেশনের একটা কি বিষয় হয়ে তখন কিন্তু দাঁড়িয়েছিল। এবার প্রশ্ন আছে যে ইন্ডিয়ান ফিল্মই কেন, অন্যান্য জায়গার ফিল্ম কেন না? এর কারণ হিসাবে আমরা একটা জানি, যে আমাদের ইন্ডিয়ান ফিল্মের যে তখনকার সময় বা এখনো সময় বলা যেতে পারে, কিন্তু তখনকার সময়টা ছিল স্বর্ণযুগ। কারণ কি বলিউডের তখনকার যে সং, তারপরে তখনকার সংস্কৃতির সঙ্গে যে তার ডেপিকশন যেটা রয়েছে, এবং যে কোনো একটা গল্পে যে হ্যাপি এন্ডিং যেটা রয়েছে, এগুলো কিন্তু তখনকার মানুষের মনকে ছুঁয়ে যেত, বিশেষ করে রাশিয়া বা সারা ওয়ার্ল্ড ওয়াইডে এটা কিন্তু একটা মন ছুঁয়ে যেত। এবং সঙ্গে সঙ্গে যে ইন্ডিয়ান ফিল্ম যেটা রয়েছে, তারা কি করতো, তাদের একটা নির্দিষ্ট জায়গা তারা কিন্তু সেই জন্য করে নিয়েছিল। ঠিক আছে, আর ডিস্কো ড্যান্সার যেটা রয়েছে, ডিস্কো ড্যান্সারটা সেই কারণেই ওই সময় কি কিন্তু রাশিয়াতে এতটাই পপুলার হয়েছিল, যে এখনো পর্যন্ত যদি রাশিয়া যাওয়া যায়, তাহলে রাশিয়ায় মিঠুন চক্রবর্তীর কিন্তু ফ্যান দেখা যাবে, এবং অনেক জায়গায় মিঠুন চক্রবর্তীর ছবি ও মূর্তিও কিন্তু এখনো দেখা যায় রাশিয়াতে। এবার দেখো 2022 সালে যখন বাপি লাহিড়ী মারা যান, কারণ কি রাশিয়ার মানুষ কিন্তু কাকে সব থেকে বেশি জানতো তখনকার সময়, মিঠুন চক্রবর্তী, ডিস্কো ড্যান্সার, এবং ডিস্কো, এই যে সিনেমার গান, এইগুলোকে কিন্তু বেশি, এবং বাপি লাহিড়ী অর্থাৎ যে মিউজিক ডিরেক্টর, তাকে কিন্তু প্রত্যেকেই তারাদের কিন্তু ডাইহার্ড তখন ফ্যান ছিল। কারণ রাশিয়ায় এই জিমি জিমি, তারপরে আজা আজা, এখনো বলা হয় যে যদি রাশিয়ায় গিয়ে কেউ জিমি জিমি বলে, তাহলে কিন্তু উল্টো সাইড থেকে হয়তো ওখানকার লোকালরা আজা আজা এই কথাটা তারা বলবে, এরকম কিন্তু একটা রয়েছে এখানে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো, এই মিঠুন চক্রবর্তী ইউএসএসআর এই তার এই ফ্যান্ডামটা কি কারণে? ঠিক আছে, চক্রবর্তীর ফ্যান্ডামটা যেটা রয়েছে ইউএসএসআর এ কিভাবে? ঠিক আছে, ইউএসএসআর মানে কি ইউনাইটেড সোভিয়েত রাশিয়া যেটা রয়েছে, ঠিক আছে, তার কথাই বলা হয় ইউএসএসআর হিসেবে। দেখো শুধু মিঠুন চক্রবর্তী নয়, সে সময় আরো অন্যান্য রাজ কাপুর, অমিতাভ বচ্চন, এনারাও কিন্তু সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত রাশিয়া যেখানে রয়েছে, সেখানে কিন্তু ওখানকার পাবলিক বা অডিয়েন্সের কিন্তু মন তারা জয় করেছিল, ঠিক আছে, এবং জায়গা করে নিয়েছিল।
যেমন ধর্মেন্দ্র, মিঠুন চক্রবর্তী, এরা কি এদেরকে তারা প্রকৃত মানুষ হিসাবে অর্থাৎ রিয়েল মেন হিসাবে সেখানে কিন্তু বলতো এবং তাদেরকে হিরো হিসাবে তারা মানতো। কারণ কি? কারণ দেখো এই আমাদের এই ইন্ডিয়ান যে ফিল্ম গুলো রয়েছে সেখানে কি দেখানো হয়, হিরোকে যে হিরো যে করে তার দেখানো হয় কি তার মডেস্টি দেখানো হয়, সঙ্গে সঙ্গে যারা বড় রয়েছে তাদের প্রতি তার যে অ্যাটেনশন অর্থাৎ অ্যাটেন্টিভ যে আহ, রয়েছে অ্যাটেনশন রয়েছে সেইগুলো দেখানো হয়, অ্যাফেকশন দেখানো হয়। এইগুলো কি এইগুলো তাদের মনকে কিন্তু অনেকটা ছুঁয়ে যায়। এবং বিশেষ করে মিঠুন চক্রবর্তী তখনকার সিনেমাগুলো বা তখনকার ম্যাক্সিমাম সিনেমাগুলোর কাহিনী কিন্তু এই ধরনেরই ছিল। ঠিক আছে, এইগুলো হলো কি এইগুলোই হলো কিন্তু অন স্ক্রিন এই যে ক্যারেক্টারাইজেশন যেগুলো বলা হয়, ইন্ডিয়ান স্টার যারা রয়েছে আমাদের, তারা কিন্তু সারা পৃথিবীতে এই কারণেই তারা সব থেকে বেশি পরিচিত হয়ে রয়েছে। ঠিক আছে, এবার দেখো এ, এই যে রয়েছে কারণ কি দেখো তখনকার দিনে তাদের মানে ইন্ডিয়ান যে হিরো রয়েছে তাদেরকে গ্ল্যামার যেটা রয়েছে, মডেস্টি, তাদের এমপ্যাথি, এগুলো যেটা আমি এর আগেও বললাম, এইগুলোই কিন্তু তাদেরকে মনকে ছুঁয়ে যেত। এবারে এর ফলে কি হয়েছে, কিছু মানুষ নিজেদেরকে মিথুনিস্ট, বচ্চনিস্ট এইভাবেও কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দিত। ঠিক আছে, নিজেদেরকে যেমন এখন আমরা দেখি না যে কখনো কখনো কোনো কোনো সিনেমায় আমরা দেখে থাকি যে প্রভাস ফ্যান বা সালমান ফ্যান এরকম ফ্যান, সেরকম ভাবেই কিন্তু এরকম মিঠুন চক্রবর্তী ডাইহার্ট ফ্যান যারা, বচ্চনের যারা ডাইহার্ট ফ্যান, তারা নিজেদেরকে মিথুনিস্ট, বচ্চনিস্ট এইভাবে কিন্তু ই করতো। এমন সঙ্গে সঙ্গে বলা হয়েছে তখনকার যে জার্নাল পাবলিকেশন এবং পাবলিকেশন যেগুলো রয়েছে সেখানে মানুষের এত লেটার যেত এবং সঙ্গে সঙ্গে তারা কি হতো, তারা এই হিরোদের সম্পর্কে আরো জানতে চাইতো, হিরোদের পার্সোনাল লাইফ সম্পর্কে তাদের জানার একটা কি, তারা পাবলিকেশনকে বলতো যে তাদের জানার একটা খুবই কি রয়েছে, মানে জানার একটা আগ্রহ তাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার দেখো শুধু রাশিয়া নয়, মিঠুন চক্রবর্তীকে আজকে যে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, কারণ সে সময়ের কথা ভাবলে তারপরেও তো তার সিনেমা অনেক রয়েছে, কিন্তু শুধুমাত্র তার ডিস্কো ড্যান্সারকে ভাবলেই তার কিভাবে ইম্প্যাক্ট করেছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারি। যেমন কি চায়না যেটা রয়েছে, এই চায়নাতেও তো কিন্তু কম ইম্প্যাক্ট করেনি। কারণ কি ডিস্কো ড্যান্সার যেটা রয়েছিল সেখানে তখন ব্লকবাস্টার হয়েছিল, কারণ ম্যাক্সিমাম যে বলিউড ফিল্ম যে তখনকার দিনে সেগুলো কিন্তু একটা বড় মার্কেট চায়নাতে তারা করতো, মেজর মার্কেট তারা কিন্তু একটা করতো। ঠিক আছে, কারণ ওয়েস্টার্ন কান্ট্রি যেহেতু, এরা যেহেতু কমিউনিস্ট কান্ট্রি, সেই জন্য তারা ওয়েস্টার্ন মিডিয়াকে কিন্তু রেস্ট্রিকশন এগুলো খুব এখনো পর্যন্ত ওয়েস্টার্ন মিডিয়া রেস্ট্রিকশন কিন্তু চায়নাতে দেখা যায়। এবার দেখো 2022 সালে এই জিমি জিমি যেই গানটা ছিল না, সেই গানটা কিন্তু ওখানকার মানুষের একটা ডিসেন্ট হিসাবে রেজিস্টার্ড হয়েছে। মানে কি জিমি জিমি এটাকে তারা কি ট্রান্সলেশন করেছে, তারা ইন মান্দারিন ল্যাঙ্গুয়েজে তারা জিমি জিমি মানে হলো কি গিভ মি রাইস, অর্থাৎ আমাকে ভাত দাও বা চাল দাও। ঠিক আছে, এটা কখন হয়েছিল দেখো, যেহেতু এই যে সিনেমাটা এখন চায়নায় আমরা জানি কি সেখানে খুব স্ট্রিক্ট ল আছে, সেখানে কোনো একটা ভিডিও তারা কোনটা দেখবে কোনটা দেখবে না সেটা কিন্তু পুরো তাদের গভর্নমেন্ট কন্ট্রোল করে, তাদের সেন্সরশিপ বোর্ড। মানে আমরা ইউটিউবে যে এত ভিডিও দেখছি কিন্তু চায়নায় গেলেই যে সেই ভিডিওগুলো দেখতে পারবে এমন কোনো কথা নেই। কারণ কি চায়নার সেন্সরশিপ, তাদের যে বোর্ড যেগুলো দেখাবে সেগুলো কিন্তু দেখতে পাবে। কিন্তু এই জিমি জিমি সং যেটা রয়েছে এই সংটা এতটাই বেশি ইম্প্যাক্ট করেছিল বা এতটাই পপুলার ছিল যে এখানকার যে গভর্নমেন্ট রয়েছে তাদের কিন্তু এই থেকে তাদের এখান থেকে কিন্তু এই গানটা তারা আটকে রাখতে পারেনি। আর এর ফলে কি হয়েছে, এই 19-এ যখন কোভিড-19 যখন এলো অর্থাৎ লকডাউনের টাইমে, তখন ওখানকার মানুষের মধ্যে যে খাবারের যে একটা শর্টেজ দেখা দিয়েছিল, এসেন্সিয়াল যেগুলো জিনিস দরকার সেগুলোর যে একটা শর্টেজ, অর্থাৎ ভাত বা অন্যান্য জিনিসে, সেই কারণে তারা কি জিমি জিমি এই গানটার দ্বারা কিন্তু তারা প্রকাশ করতে চেয়েছিল তাদের যে তখনকার সিচুয়েশন সেটা, এবং তাদের এই ভিডিও গুলো কিন্তু খুবই ভাইরাল হয়েছিল এই গানের মাধ্যমে। তো ফ্রেন্ডস দেখো আজকে আমরা তোমাদেরকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তী কেন তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করলাম। তো চলো আমরা দেখে নিই আমাদের এই নিউজ সম্পর্কে এবং এখান থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসতে পারে সেগুলো আমরা দেখে নিলাম। তো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।
আর এরকম আরো নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।